হ্যালো, এইচএসসি 2026 তোমাদের নতুন জীবনে শুরু হয়েছে। তোমরা এখন নতুন একটা পরিচয় পেয়েছো, যেটা হচ্ছে এইচএসসি 2026। তোমরা আগে ছিল কি এসএসসি 2024, বাট তোমাদের এখন নতুন পরিচয় হচ্ছে এইচএসসি 2026। এবং মনে রাখবা, তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে তুমি আছো। তোমরা সবাই এটা ডায়লগ জানো যে আজকে রোপণকৃত একটা বীজ হয়তো ভবিষ্যতে একটা ভালো বৃক্ষ হয়ে তোমার জন্য অনেক ফল নিয়ে আসবে। সুতরাং এই যে তোমার বৃক্ষ রোপণের সময় এবং বৃক্ষ রোপণ করার সাথে সাথে তার পরিচর্যা করার সময় হচ্ছে এইটা। এই সময়টাতে যে যত ভালো পরিচর্যা করবা আর যত বেশি বৃক্ষরোপণ করবা, ভবিষ্যতে তুমি তত কি পাবা, ফল পাবা। তো এই সময়ে তোমাদের অনেক ভুল হয়, যেহেতু এইচএসসি অনেক বড় একটা সিলেবাস। এই সিলেবাস শেষ করতে এই 2 বছরের মধ্যে তুমি অনেকবার ডিপ্রেশনে পড়বা, তোমার অনেক কিছু স্ট্রাগল করার লাগবে, কিভাবে পড়তে হবে সেগুলো বুঝতে পারতেছো না। তো এই ভিডিওটাতে আমরা তোমাদের একটা ছোট্টখাটো গাইডলাইন নিয়ে আসছি। তোমরা এই যে 2 বছর, এই 2 বছর তুমি কিভাবে পড়বা বা তোমার কি করণীয়। তো আমরা তোমাদের জন্য এই ভিডিওতে একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটারই সম্পর্কে বলবো, ঠিক আছে? তো এইটা সম্পর্কে বলার আগে আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে বুক লিস্ট, ঠিক আছে? তোমরা জানো আমাদের দেশে তোমরা 9-10 একটা বই পড়ে আসছো 2 বছর, বাট এখানে সাবজেক্ট হচ্ছে 60টা এবং প্রত্যেকটা বইয়ের আবার অনেকগুলো রাইটার আছে। কোন রাইটারটা তোমার জন্য পড়া ভালো হবে সেটা এই বুক লিস্টের মধ্যে আমি রাখছি, এবং মাথায় রাখি এইটা আমি দুইটা জিনিসকে টার্গেট করে রাখছি, যে তোমার হচ্ছে বোর্ড প্লাস অ্যাডমিশন, যেখানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি সবগুলাই কভার হয়ে যাবে। তো আশা রাখি, দেখো এখানে একটা কথা হচ্ছে যে বাজারে প্রত্যেকটা সাবজেক্টের 10-12টা করে রাইটার আছে, কারণ 10-12টা রাইটার একটা স্টুডেন্টের পক্ষে পড়া সম্ভব না। এর মধ্যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের দুইটা বেস্ট চয়েস, যেটা আমার মতে, এবং তোমাদের কলেজে আছে, তোমাদের কলেজে অনেক ধরনের বই রিকমেন্ড করতে পারে। তবে আমি মনে করি যে ওভারঅল যদি চিন্তা করি, আমি এই যেখানে যে রাইটার গুলোর বই লিখছি এগুলো আছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেস্ট অপশন, ঠিক আছে? তো আমরা যদি প্রথমে আসি বায়োলজি ফার্স্ট পেপার। এই বায়োলজি ফার্স্ট পেপারে আমাদের দুইটা বইকে আমরা রাখছি। একটা হচ্ছে আবুল হাসান স্যারের বই, যেটাকে তুমি মেইন বই রাখবা, ঠিক আছে? এবং তার সাথে যদি পড়তে পারো তাহলে আজিবুর রহমানের বইটা পড়তে পারো। বাট আবুল হাসানের বইটা একটা পারফেক্ট বই, এটা পড়লে তুমি 100% তুমি কি পাবা, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং বায়োলজির সেকেন্ড পেপারের জন্য আমরা মেইন বই ধরবো গাজী আসমল, এবং তার সাথে সহায়ক হিসেবে কি পড়তে পারি, আব্দুল আলিম। তো গাজী আসমল স্যারের বইয়ের হয়তো বা 1 থেকে 8 পর্যন্ত অধ্যায়গুলো ভালো করে দেওয়া আছে, এরপর অধ্যায়গুলো অতটা ডিটেইলস বা অতটা ভালো করে লেখা নাই। এটার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, আব্দুল আলিম, এছাড়াও নূরে পারভিনের বই আছে, বাট আমি এই দুটাকে বেস্ট মনে করি, ঠিক আছে? এবার যদি আমরা কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে বলতে গেলে আমাদের দেশে যতগুলো কেমিস্ট্রি বই আছে আসলে কোনোটাই খুব সুন্দর করে সাজানো না, অগোছালো, ঠিক আছে? তো এই কেমিস্ট্রির জন্য তোমাকে যতটুকু পারা যায়, তুমি যেই স্যারের কাছে পড়ো, তোমরা নোট খাতা বানাবা, নোট খাতায় প্রত্যেকটা টপিক অনুযায়ী সাজায় পড়বা। এবং এটা মাথায় রাখতে হবে যে কেমিস্ট্রির জন্য মাস্ট বি নিডেড নোট খাতা তোমাকে লাগবেই, কারণ কেমিস্ট্রির বইয়ে অনেক টপিক নাই, আবার অনেক কিছু আলোচনা এক্সট্রা আছে যেগুলো আমাদের জীবনে দরকার নাই, ঠিক আছে? বা এইচএসসি লেভেলে দরকারই নাই। তো এটার জন্য তোমরা অবশ্যই এটা নোট খাতা বানাবে, এবং যেই স্যারের কাছে পড়তেছো ওনারা তোমাদের ক্লাসগুলোকে সুন্দর করে সাজায় দিবে, যেভাবে সাজাবে ওইভাবেই তুমি কি করে নিবা, নোট করে রাখবা। তারপর আমরা যদি বইয়ের কথা বলি, ফার্স্ট পেপারের জন্য হাজারি এবং নাগ স্যারের বই, এবং সেকেন্ড পেপারের জন্য হাজারি নাগ স্যারের বই মেইন হিসেবে রাখবা। এরপরে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে, যারা হচ্ছে ম্যাথ বেশি করতে চাও, তাদের জন্য সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা বেস্ট হবে, ঠিক আছে? হাজারি এবং নাগ স্যারের বইটা হচ্ছে তোমার কি ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে মেডিকেলের জন্য বেশি ভালো, আর ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটির জন্য যে বইটা বেশি ভালো সেটা হচ্ছে সঞ্জিত স্যারের বই। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই লাগবে। এবারে আসি আমরা ফিজিক্সের ক্ষেত্রে আমাদের মেইন বই বলা হয় আমির হোসেন এবং ইসাহাক, এই দুইজন রাইটারের বই, একটাই বই, রাইটার দুইজন, আমির হোসেন, ইসাহাক, ঠিক আছে? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। এবং তার সাথে ইঞ্জিনিয়ারিং এ ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই শামসুর রহমান সেলু স্যারের বইটা পড়তে হবে। এই দুইটা বইকে তোমরা কম্বাইন্ডলি পড়তে পারো। এছাড়াও আমরা যদি বলি হায়ার ম্যাথের জন্য বেস্ট বই হচ্ছে অসীম কুমার সাহা, তার সাথে এসইউ আহমেদ, দুইটাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এবং আইসিটির জন্য যেই বইটা বলতে সেটা মাহবুবুর রহমান, এবং এখানে প্রবলেম হচ্ছে যে মাহবুবুর রহমান একজন আছে আর মাহবুবুর রহমান আছে, তোমরা একটু ভালো করে দেখে নিবা। সিস্টেক পাবলিকেশন, কোন পাবলিকেশন? সিস্টেক পাবলিকেশন। এছাড়াও দেখো বইয়ের মধ্যে অসংখ্য ম্যাথ থাকে, বিশেষ করে বায়োলজি এবং
সরি কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য অনেক ম্যাথ থাকে, এটার জন্য তোমরা গাণিতিক রসায়ন বই, গাণিতিক রসায়ন, গাণিতিক পদার্থবিজ্ঞান এরকম কোন বই বিভিন্ন গাইড পাওয়া যায়, এই গাইডগুলো কিনে নিতে পারো তোমরা, লেকচার পাঞ্জেরি বা আদার্স যে কোনো বই যেখানে আছে গাণিতিক পদার্থ এবং গাণিতিক রসায়নের মানে বইয়ের ভিতরে যত ম্যাথ আছে, যত রাইটারের ম্যাথ আছে, সব ম্যাথগুলো যে বইয়ের মধ্যে দেওয়া থাকবে সেটাই হচ্ছে কিনবা, ঠিক আছে। এখন বাংলা ইংলিশ সম্পর্কে বলতেছি না, কারণ বাংলা অতটা গুরুত্বপূর্ণ না, আর বাংলা ফার্স্ট পেপার সবার সেম, আর বাংলা সেকেন্ড পেপারের জন্য তুমি যে কোনো একটা বই কিনতে পারো, দেখবা বাজারে কিন্তু অনুপম বা অক্ষরপত্র প্রকাশনের একটা বই আছে, আর ইংরেজির জন্য সবাই অ্যাডভান্স পড়ে, অ্যাডভান্সই পড়তে পারো, আর যেটা ফার্স্ট পেপার সেটা সবার জন্য সেম বই। এটা গেল আমাদের বুক লিস্ট। এরপরে যদি আমরা দেখি আমাদের অ্যাডমিশন টিপস। এখন বলতেছে তুমি অ্যাডমিশনে ভালো করতে গেলে তোমার কি কি করা লাগবে, আমি এখানে তিনটা ক্যাটাগরি ভাগ করছি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি। এছাড়া আরো অনেকের টার্গেট থাকতে পারে, ঠিক আছে, এটা শুধুমাত্র যাদের সায়েন্স ডিপার্টমেন্ট তাদের জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। এখন দেখো মেডিকেলে পড়ার জন্য আমাদের আগে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো, মেডিকেলে থাকে বায়োলজি 30 মার্কস, কেমিস্ট্রি বা কেমিস্ট্রি থাকে 25, ফিজিক্স থাকে কতটুকু 20, জিকে আমাদের হচ্ছে 15, সরি জিকে 10 এবং ইংলিশ হচ্ছে কি 15, টোটাল হচ্ছে কি 100 মার্কসের পরীক্ষা। এখান থেকে তুমি নিজেই বুঝতেছো আমাদের মেইনলি ফোকাস করতে হবে কোথায়, আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি, এবং ফিজিক্সে অতটা গুরুত্ব না দিলেও চলে, এটার কারণ যে ফিজিক্সের বেসিক খুবই বেসিক লেভেলে প্রশ্ন আসে, এটা তুমি না পড়ে গেলেও 16-17টা পাবা, ঠিক আছে। এবং তার সাথে যে দুইটাতে জোর দিতে হয় সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ। এখন যাদের মেডিকেল টার্গেট আছে তাদের মাস্ট বায়োলজি এবং কেমিস্ট্রিতে বেশি কি করে ফোকাস দিতে হবে, ঠিক আছে, তার সাথে জিকে এবং ইংলিশ। আর ফিজিক্স তো তুমি বোর্ড পড়লেই ফিজিক্স হচ্ছে তোমাদের কভার হয়ে যায়, ঠিক আছে। এখন এই মেডিকেলে যারা পড়তে চাও তাদের জন্য অবশ্যই পড়ালেখাটা এমন ভাবে করতে হবে যেন তুমি এমসিকিউ রিলেটেড পড়াগুলো পড়ে ফেলতে পারো। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি তোমাদের বিভিন্ন ধরনের অ্যাডমিশন গাইড আছে, অ্যাডমিশন, ঠিক আছে, অ্যাডমিশন গাইড তোমরা এগুলা আগে থেকেই কালেক্ট করে পড়তে পারো। অনেকেই এরকম কোশ্চেন করে, স্যার এখনো বডি পড়লাম না, একাডেমিক বই শেষ হইলো না, আবার অ্যাডমিশনের প্রিপারেশন নিব। এটা হচ্ছে এমন ভাবে বাজারে বই আছে যেখানে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে এমসিকিউ গুলো সাজানো আছে, ঠিক আছে। এই অ্যাডমিশনের গাইড এবং তার সাথে যে কাজটা করতে হবে, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? লাইসিস, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে দেখতে হবে বিগত সালে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। মনে রাখবে মেডিকেলে বিগত সালে যা যা প্রশ্ন আসে সেগুলাই বারবার রিপিটেড হয়, ওই টপিকগুলো থেকেই বারবার প্রশ্ন আসে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো, এটার জন্য প্র্যাকটিস বই পাওয়া যায়, কত প্র্যাকটিস বুক পাওয়া যায়, কি পাওয়া যায়? প্র্যাকটিস বুক পাওয়া যায় কিছু, ঠিক আছে। তোমরা অনেকেই তোমাদের যারা বড় ভাই আপু আছে যারা রেটিনা, উন্মেষ, মেডিকো এরকম কোচিং সেন্টারে পড়ছে তাদের কাছ থেকে পুরান বইগুলা কালেক্ট করে নিতে পারো, অথবা তোমরা দেখবা যে অনলাইনে এরকম অনেক জায়গা আছে যেখানে তুমি সার্চ দিলেই এই পুরান বইগুলা কালেক্ট করা যায়, ওকে। তো এইটা হচ্ছে তোমাদের মেডিকেলের জন্য গাইডলাইন, যেখানে ফোকাস করতে হবে বায়োলজি, কেমিস্ট্রি আর জিকে এবং ইংলিশ। যারা ইঞ্জিনিয়ারিং করতে যাও তাদের জন্য তো মাস্ট কি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের মাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ। এগুলা অ্যাডমিশন নিয়ে আমরা একটা ডিটেইলস আর একটা ভিডিও করব, হায়ার ম্যাথ, ঠিক আছে। এখন এই যে জিনিসগুলো বলতেছি ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ এর বেশি করে গুরুত্ব দিতে হবে। মানে এটার জন্য কি করতে হবে, এটার জন্য সবথেকে ইজি জিনিস যেটা সেটা অবশ্যই করতেই হবে, এটা যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট, তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ কোন টপিকটাতে কয়টা সূত্র, কোন সূত্র থেকে কেমনে প্রশ্ন আসে, এগুলোর জন্য এটার জন্য বেশি বেশি করে কি বেশি ম্যাথ সলভ করতে হবে, কি ম্যাথ। তার সাথে কিছু ট্রিক্স শিখতে হবে, কি করতে হবে? ট্রিক্স, ঠিক আছে, কিছু ট্রিক্স শিখতে হবে। এখন তোমরা এটার জন্য একটা বই কিনতে পারো, সেটা হচ্ছে কি উদ্ভাস এর ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক পাওয়া যায়। এই উদ্ভাসের এই ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক যদি তোমরা সলভ করো তাতেই যথেষ্ট, ঠিক আছে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি প্রশ্ন ব্যাংক সলভ করা, প্রশ্ন ব্যাংক সলভ,
ঠিক আছে, প্রশ্ন ব্যাংক যারা বুঝে বুঝে সলভ করবা তাদের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাড়িতে বসেই হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য তোমার আলাদা করে কোচিংও করার দরকার নেই, তুমি স্যারের কাছে পড়বা, যেই টপিকটা পড়াইছে ওইটার রিলেটেড যতগুলা প্রশ্ন ব্যাংকে যতগুলা প্রশ্ন আছে দেখবে এগুলো টপিক ভিত্তিক সাজানো আছে, এবং তার সাথে উদ্ভাস যেটা বললাম এই উদ্ভাসের কনসেপ্ট বুক গুলা, তবে কনসেপ্ট বুক বলতে কোনটা, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। এই প্রশ্ন ব্যাংক সলভ আর ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক যদি তুমি সলভ করো, তোমাকে ঢাকা যায় আর কোচিং করার দরকার নেই, তুমি বাড়িতে বসেই আরামসে চান্স পাই যাবা। ঠিক আছে, জাস্ট পরীক্ষাটা দিতে হবে। ক্লিয়ার? এবার ইউনিভার্সিটিতেও সেম এই তিনটা সাবজেক্ট, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটা সাবজেক্টে বেশি গুরুত্ব দিতে হবে। আর তার সাথে সাথে যাদের সায়েন্স বিএ পড়ার ইচ্ছা আছে তাদেরকে বায়ো লজিটাও পড়া লাগবে। ঠিক আছে, আর যদি কেউ বলো যে আমি ফোর্থ সাবজেক্ট দাগাবো না, তার ক্ষেত্রে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানেও কি কি থাকতেছে, ফিজিক্স কেমিস্ট্রি এবং কি হায়ার ম্যাথ, সাথে বায়োলজি। যদি তোমরা ফোর্থ সাবজেক্ট দাগাইতে না চাও তাহলে তার পরিবর্তে তোমরা কি পাচ্ছ, বাংলা আর ইংলিশ। ঠিক আছে, বাংলা আর ইংলিশ যে কোনো একটা ভালো করে পড়তে হবে। তবে এগুলা একটু রিস্ক হয়ে যায়, বা এগুলা দিয়ে দাগাইলেও আমরা ভালো মার্ক পাওয়া সত্ত্বেও ভালো সাবজেক্ট পাই না, এই জন্য আমাদের সায়েন্সের সাবজেক্ট গুলা দিলে বেশি ভালো হয়। কম মার্ক পাইলেও বা চান্স পাওয়ানো মার্ক পাইলেও সাবজেক্ট ভালো পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কেমনে পড়তে হবে, সেম বেসিক ক্লিয়ার, এবং বিগত সালে যত কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলাকে অ্যানালাইসিস করা এবং সলভ করা, এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশনের টিপস। তো আমি বলে রাখি আগেই, আমার বাবা একটা কথা বলতো, আগে থেকে যায় বাঁধে আলে সেই খাবে শোল গোয়ালে, অর্থাৎ যে ব্যক্তিগুলা পুকুরের পার আগে থেকেই বাঁধবে তারাই কিন্তু বড় বড় মাছ খায়। ঠিক আছে, এখন একজন মনে করবা, একজন হচ্ছে কি এইচএসসি শেষ করে 3 মাস কোচিং করছে অ্যাডমিশনের জন্য, আর একজন ব্যক্তি 2 বছর পড়ছে, তার সাথে শেষে গিয়া 3 মাস পড়ছে। অবশ্যই কার চান্স পাওয়ার এবিলিটিটা বেশি বা মানে হারটা বেশি হবে, অবশ্যই যে 2 বছর 3 মাস পড়ছে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ঠিক আছে, এখন আমরা পরে যে অংশটুকু পড়তেছি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ এই যে তুমি ইন্টারমিডিয়েটে উঠছো, তোমার 7টা সাবজেক্ট, তোমার কলেজ আছে, প্রাইভেট আছে, কোচিং আছে, অনলাইন ক্লাস আছে, তুমি টাইমটাকে কিভাবে ম্যানেজমেন্ট করবা। ঠিক আছে, এখন দেখো যাদের গভর্নমেন্ট কলেজ, যারা সরকারি কলেজে পড়ো, আশা করি আমরা সবাই জানি যে সরকারি কলেজগুলোতে কলেজ গেলেও 100, না গেলেও 100, কলেজ গেলে যাইতে পারো আর না গেলেও কোনো ক্ষতি নাই। ঠিক আছে, এখন যারা গভর্নমেন্ট কলেজে পড়ালেখা করে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের 7টা সাবজেক্টের মধ্যে রেগুলার 6টা সাবজেক্ট পড়তেই হয়, প্রাইভেট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ইংলিশ, এবং হচ্ছে আমাদেরকে যে কোনো একটা হয় আইসিটি। আর আইসিটি শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা কি করবো, কি বলে বাংলা পড়বো কোর্স সিস্টেমে। ঠিক আছে, এখন যারা গভর্নমেন্ট কলেজে পড়ো আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো, যাদের ক্লাস নাই তারা অবশ্যই যেন সকাল বেলায়, কি হয়, সকাল বেলা প্রাইভেট গুলা রাখো। তোমাদের যত প্রাইভেট আছে এই সকাল বেলার মধ্যে তোমরা শেষ করবা। ধরো সকাল 7টা থেকে 8টার ব্যাচ, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা অথবা 11, এখানে মাঝখানে ব্রেক নিয়ে তুমি 10টা থেকে কি করতে পারো, 11টা। মনে রাখবা একদিনে 3টির বেশি প্রাইভেট রাখা যাবে না। একদিনে 3টার বেশি প্রাইভেট রাখা যাবে না। ঠিক আছে, কেন, তুমি যদি এখন 3টার বেশি পড়ে ফেলো তাহলে তুমি নিজেই জানো তুমি 6টা সাবজেক্ট পড়বা, একদিন 3টা, অপর দিন 3টা, অর্থাৎ শনি সোম বুধে তুমি 3টা পড়বা, আর রবি মঙ্গল বৃহস্পতিতে তুমি কি করবা, 3টা পড়বা। এবং অবশ্যই প্রাইভেট গুলা যেন 12টার আগেই শেষ হয়ে যায়। ঠিক আছে, যদি কলেজ যাও সেক্ষেত্রে আলাদা বিষয়, আর যদি কলেজ না যাও সেক্ষেত্রে তোমরা সবার কলেজ নর্মালি কয়টা শুরু হয়, কলেজ শুরু হয় 9টা থেকে 1টা পর্যন্ত, তাই না? তারপরে বলবো যদি 9টা থেকে 1টা হয় তাহলে তুমি সকালবেলা 7টা থেকে 8টা, 8টা থেকে 9টার 2টা ব্যাচ আজকে, 2টা ব্যাচ কালকে, তাহলে 4টা চলে গেল। আর বিকাল বেলায় যে কোনো একটা টাইম রাখবা। কেন, এতে প্রবলেমটা হচ্ছে, ধরো আমরা যদি সকাল বেলায় প্রাইভেট না রাখি, এক তো সকাল বেলায় ঘুম থেকে উঠবো লেট করে, তারপরে কলেজ যাব, কলেজ আর থেকে আসার পরে ধরো 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা টানা পড়ার পর দেখা যায় কি রাত্রে বেলায় আমার আর কোনো এনার্জি থাকে না, তখন দেখবা পড়তে বসলেই ঘুম ধরে। এটাকে দূর করার জন্য তোমরা ট্রাই করবা, সময় বাঁচানোর জন্য তুমি সকালবেলায় 2টা রাখবা, যদি কলেজ যাও তাহলে হচ্ছে তুমি 2টা রাখবা, আর কলেজ যদি না যাও তাহলে সকালবেলায় সব প্রাইভেট শেষ, তখন তুমি বিকালের বেলায় রেস্ট নিয়ে
বিকাল বেলাও পড়তে পারবা, রেস্ট টেস্ট নিয়ে আবার রাত্রে বেলায় ফুল এনার্জি নিয়ে পড়তে পারবা। সো আমি মনে করি তোমরা অবশ্যই যাদের কি আছে মানে গভ কলেজ তারা অবশ্যই এই টাইমটাকে ফলো করার চেষ্টা করবা। আর যদি মনে করো যে তোমাদের অনলাইন ক্লাস থাকে, বেশিরভাগ অনলাইন ক্লাস রাতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তুমি যদি সকালবেলা প্রাইভেট গুলা রাখে দাও তাহলে রাত্রেবেলা কিন্তু টাইম পাচ্ছ, নাহলে কিন্তু টাইমের সমস্যা এবং শরীরের এনার্জিরও সমস্যা। আবার সকালে তুমি ঘুম থেকে উঠবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। এখন এটা হলো গভ কলেজের মধ্যে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। তোমার এরপরে আমরা আসি প্রাইভেট কলেজ। এখন প্রাইভেট কলেজে যারা পড়ে তাদের তো আর কোনো সুযোগ নাই, কলেজ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে অবশ্যই কলেজ যাইতেই হবে, ঠিক আছে। তাহলে কলেজে যদি তুমি যাইতে যাও, যাদের মর্নিং শিফটে আছে তাদের কি করতে হবে, প্রাইভেট গুলা তোমরা বিকালে রেস্ট নিয়ে তোমরা যদি স্যারের কাছে গিয়ে পড়তে পারো ভালো, আর যদি না হয় তোমরা অনলাইনে পড়তে পারো। আবার যাদের দেখি আছে আমাদের যে ইভিনিং শিফট, তাদের ক্ষেত্রে কি করতে পারো, তোমরা সকালবেলায় প্রাইভেট গুলো রাখতে পারো আর রাতের বেলায় তুমি হচ্ছে অনলাইন ক্লাস করতে পারো। অথবা প্রাইভেট সকালবেলায় সবকিছু শেষ করে দিয়ে, সকালেই সবকিছু শেষ, সকাল 12টার মধ্যে সবকিছু শেষ, 12টার মধ্যে 3টা প্রাইভেট শেষ, 3টা প্রাইভেট পরে তুমি কলেজ গেলা, কলেজ থেকে আসে কি করলা, একটু রেস্ট নিয়ে রাতে কি বললা, রাতে পড়ালেখা, রাতে পড়া, ঠিক আছে। তাদের ক্ষেত্রে এইভাবে টাইম ম্যানেজটা করে নিতে হবে। এরপরে বাকিটা তোমার এনার্জির উপর ডিপেন্ড করতেছে, তোমার যদি এনার্জি বেশি থাকে তাহলে তুমি বেশি পড়তে পারবে, আর এনার্জি কম থাকলে তো কিছু করার নাই, ঠিক আছে। তারপরে আমি এই টাইম ম্যানেজমেন্টটা বলে দিলাম, এইভাবে মেনটেন করার চেষ্টা করবা। এখন আমরা পরে যদি যাই যে কিভাবে পড়বো, যে কোনো সাবজেক্ট আমি কিভাবে পড়বো। প্রাইভেট পড়ার কথাটা আমরা দুইটা লিখছি, তুমি অনলাইন পড়বা নাকি অফলাইন পড়বা, ঠিক আছে। এখন অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য কোথায়? অবশ্যই আমি অফলাইনটাকে বেশি প্রিফার করব। তুমি যেই জায়গায়, বাংলাদেশ যেই জায়গায়, তুমি ঢাকা, সিলেট, রাজশাহী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নোয়াখালী, বরিশাল যেই জায়গায় থাকো না কেন, তোমাদের অনলাইনের থেকে আমি অফলাইনটাকে কি করব, বেশি প্রিফার করব। কারণ আমরা বাঙালি জাতি, আমাদের যদি প্রেশার না থাকে আমরা কখনোই পড়ালেখা করি না। তো যাদের মনে হয় বেশি লেভেলের হচ্ছে একেবারে কি বলে কারেন্ট থাকে শরীরে, তাদের ক্ষেত্রে অনলাইনটা ভালো, কারণ অনলাইনে অনেক বেটার টিচার কোয়ালিটি পাওয়া যায় বা বেটার অপশন পাওয়া যায়। তুমি একটা ক্লাস করতে পারো নাই, ওই ক্লাসটা রেকর্ডেড একটা ভার্সন থাকে, সেটা তোমার জন্য অনেক ভালো হবে, ঠিক আছে। বাট তুমি যদি অফলাইনে পড়ো, একজন স্যারের কাছে তুমি পড়লা, পড়ার পরে হয়তো একদিন অসুস্থ হয়ে গেছে, তুমি ওই মাঝখানে ক্লাস করো নাই, দেখা যায় যে মাঝখানে ক্লাস করো নাই, পরে সবকিছুই বন্ধ। তুমি যদি দেখো ম্যাথের ক্ষেত্রে সরল রেখার 3.1 থেকে 3.8 আছে সরল রেখা, ঠিক আছে, ম্যাথের কথা বলতেছি আমি, সরল রেখা। এখন তুমি 3.3 একটা ক্লাস মিস দিছো, এই 3.3 যদি তুমি ভালো করে না বোঝো তাহলে কিন্তু 3.8 পর্যন্ত সব জায়গায় তুমি প্রবলেমে পড়বা। সো অনলাইনের এটা একটা প্লাস পয়েন্ট, যদি তুমি একটা ক্লাস মিসও করো ওটা রেকর্ডেড থাকে, সেই রেকর্ডেড ক্লাসটা দেখে তুমি পরবর্তী যে কোনো সময় দেখে বুঝে রাখতে পারো। বাট অফলাইনে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি, যে তুমি একদিন ক্লাস মিস করলে পরে অধ্যায়টা তোমার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। তো আবার আমি যদি অপোজিট সাইডে যাই, অনলাইনে আমাদের অনেক আছে প্রবলেম হচ্ছে কি, এক তুমি ক্লাস করতেছো কি করতেছো না মনোযোগ দিয়ে, হুজুপ করে একটা মেসেজ আসলো, বাস তোমার মন কি হলো, ডাইভার্ট হয়ে গেল। তারপর 2 নাম্বার প্রবলেম হচ্ছে যে এখানে প্রেসারটা কম থাকে, কারণ এক্সাম দেওয়া, তারপরে যে রিটেন এক্সাম দেওয়া এগুলো একটু কম থাকে, ঠিক আছে। হয়তোবা তোমার অনলাইনে এমসিকিউটার জন্য ভালো হয়, বাট রিটেন এক্সাম দেওয়ার জন্য পসিবল হচ্ছে না। আর আমাদের যেহেতু বোর্ড পরীক্ষায় রিটেন হয়, সেজন্য অফলাইনটা বেটার, ঠিক আছে। তারপরে যারা দুইটা কম্বাইন করে পড়তে চাও পড়তে পারো, তুমি অনলাইনেও পড়তে পারো, আবার কি অফলাইনেও পড়তে পারো, তবে অফলাইনে পড়াটা আমি মনে করি বেটার। আর যেই টপিকটা তোমার প্রবলেম হচ্ছে, আমাদের ইউটিউবে বহুত ফ্রি কন্টেন্ট আছে, এই ফ্রি কন্টেন্ট থেকে তুমি আরামসে এগুলো দেখে ইয়ে করে ফেলতে পারতেছো। এখন আসি কিভাবে পড়বো, যে কোনো একটা সাবজেক্ট কিভাবে পড়বো, ঠিক আছে। তা আমার প্রথম কথা হচ্ছে তোমাদের এই জায়গায় এই জিনিসটা মাস্ট মেইনটেইন করতে হবে, রেগুলারিটি, ঠিক আছে। ইন্টারমিডিয়েটের সাবজেক্ট অনেক কঠিন, অনেক কঠিন, এবং একটা অধ্যায়ের সাথে একটা টপিকের সাথে আরেকটা টপিকের ইন্টারলিঙ্ক আছে, আর একটা মিল থাকে, ঠিক আছে। সো একটা টপিক না বুঝে পরের টপিকটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে কিনা। এই জন্য তোমরা যদি অফলাইন পড়ো আর অনলাইন পড়ো, যেটাই পড়ো, রেগুলারিটি মেনটেন করা খুব জরুরি, ঠিক আছে। প্রতিদিন স্যার যতটুকু পড়াবে তোমার বেশি পড়ার দরকার নেই, স্যার যতটুকু পড়াইছে ওইটুকু পড়া কভার করলেই হবে। এখন
তুমি যখন একটা টপিক পড়লা, তারপর তুমি কি করবা, ওই টপিকটা পড়ার পর যে বললাম তোমার কাছে অ্যাডমিশন গাইড আছে, এই অ্যাডমিশন গাইডে ওই টপিকের উপরে কি কি ম্যাথ আছে এবং বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশনের এমসিকিউ, এই এই তিনটা জিনিস সাথে সাথেই পড়ে ফেলা ভালো, ঠিক আছে। তুমি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ থাকে, যদি না থাকে তাহলে তুমি একটা টপিক পড়লা, এই টপিকটার বোর্ড রিলেটেড যে কোশ্চেন গুলো তোমরা সাথে সাথেই পড়ে ফেলবা। বর্তমান গাইড গুলোতে এইভাবে টপিক অনুযায়ী সাজানো থাকে, ঠিক আছে। যে ধরো এরকম কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর নিয়ে প্রশ্ন আসে, কোষ ঝিল্লির গঠন বর্ণনা করো, কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো, কোষ ঝিল্লি সর্বজন স্বীকৃত মতবাদটি আলোচনা করো, কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য করো। একটা টপিক পড়ছো, সাথে সাথে তুমি দেখে নিবা এই টপিকটার উপরে কি কি প্রশ্ন আসছে, তোমাকে সাথে সাথে পড়ে ফেলতে হবে। এবং আমাদের যে অ্যাডমিশন গাইড গুলো আমি আগেই বলছি, এই অ্যাডমিশন গাইড গুলোতে প্রত্যেকটা টপিক ভিত্তিক এমসিকিউ সাজানো আছে, তোমরা ওই টপিক ভিত্তিক এমসিকিউ গুলোকে কি করে ফেলবা, সাথে সাথেই সলভ করে ফেলবা। তাহলে দেখবা তুমি নিজেই বুঝতে পারবা কোন জিনিসটা আমার পড়া উচিত আর কোন জিনিসটা আমার পড়া উচিত না, ঠিক আছে। ইন্টারমিডিয়েটে কিন্তু সব লাইন বাই লাইন পড়তে হয় না, বাট তোমার কোনটা পড়া উচিত কোনটা পড়া না উচিত সেটার জন্য তোমাকে অবশ্যই এই কোশ্চিন অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? কোশ্চিন অ্যানালাইসিস। এরপরে তুমি একটা জিনিস বলে রাখি যে প্রথমবার পড়ার পর তোমার পড়া মুখস্থ হবে না, এটা স্বাভাবিক। প্রথমবার পড়ার সময় তুমি জাস্ট বেসিক ক্লিয়ার করবা। কি করবা? বেসিক ক্লিয়ার। এরপরে যত বেশি রিভিশন টাইম বাড়াবা, কি করতে হবে? রিভিশন টাইম বাড়াইতে হবে। যত বেশি রিভিশন দিবা, দেখবা একটা সময় পড়া অটোমেটিক তোমার মাথায় কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। তখন তোমার কাছে আর মুখস্থ করার দরকার পড়বে না, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম ডিপ্রেস হওয়ার কিছু নেই যে এত পড়া কি পড়বো, এত পড়া মুখস্থ হচ্ছে না। আমি প্রথমেই বলে দিচ্ছি মুখস্থ করার দরকার নেই, তুমি বেসিক ক্লিয়ার করে রাখবা। আর ওই কনসেপ্টের একটা ক্লিন কনসেপ্ট বা ওই টপিকটার একটা ক্লিন কনসেপ্ট যেন তোমার মাথায় থাকে, ঠিক আছে, যেন তোমার পড়াটা অবুঝা না থাকে। মনে রাখবা আমাদের এমন একটা সময় আসি বা বয়সে আসি যেখানে পড়া না বুঝে কখনোই মুখস্থ করতে ইচ্ছাও করে না, আর ওই টপিকটা পড়ার ইচ্ছাও হয় না, ঠিক আছে। এই জন্য অবশ্যই বেসিক প্লাস কনসেপ্ট একদম ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে। তোমাদের জন্য লাস্ট কথা হচ্ছে যে আমরা যে গাইডলাইনটা দিলাম এটাই শেষ না, এরপরেও তোমাদের জন্য অনেক সময় অনেক প্রতিবন্ধকতা আসবে। প্রত্যেকটা সময় কোন সময় একটা স্টুডেন্ট কি ভুল করতে পারে, এই ভুলটা কিভাবে কাটায় উঠানো যায় সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো ভিডিও আপলোড করব। সুতরাং তোমরা সবাই যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর তোমাদের যত ফ্রেন্ড আছে তাদের কাছে শেয়ার করে দিবা।